আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা সমাধান করব 2005 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশের যে কটি অঙ্ক ছিল সেগুলো। বলে রাখা ভালো, 2005 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুটি অংশ ছিল, প্রিলি এবং লিখিত। আমরা এই পর্বে শুধুমাত্র প্রিলি যে অঙ্কগুলো এসেছিল সেগুলোই সমাধান করব। আর আমাদের 2005 সালে মোট 60টা গণিত এসেছিল প্রিলিতে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায়। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে একটি উৎপাদক বিশ্লেষণ। চলুন এটি সমাধান আমরা শুরুতে করব। এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 মাইনাস y ইন্টু y প্লাস 2। প্রথমত আমাদের প্রতিটি অঙ্কের বেসিক ক্লিয়ার করতে হবে যে এই অঙ্কটা কোন দিকে মুভ করবে বা কিভাবে চিন্তা করবে। মনে রাখবেন, আপনি যখন এই উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কে এই ধরনের ক্ষুদ্র কোথাও গুণ আকারে পাবেন, এটাকে আগে ভেঙে ফেলবেন। কি ফেলবেন? প্রথম বেসিকের প্রথম কাজটাই হচ্ছে ওটাকে ভেঙে ফেলা। কি ফেলা বলেন তো? ভেঙে ফেলা। ওকে, তাহলে এইটাকে কিভাবে ভেঙে ফেলবেন? সেটা হচ্ছে আপনি এর সাথে এটা গুণ করে দেবেন, তাহলেই স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে যাবে। যেমন এর সাথে গুণ করলে y স্কয়ার, আর যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন বদলে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2y। ওকে, এই কাজটুকু আমরা শুরুতে করে দেব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু জানা উচিত, সেটি হচ্ছে আমরা যখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখি, কিভাবে শিখি দেখেন তো। a প্লাস বি হোল স্কয়ার এটা সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই জায়গায় যদি a প্লাস 1 থাকে তাহলে আমাদের কি হবে? a স্কয়ার প্লাস 2, এখানে a এক হচ্ছে কি b, তারপর b স্কয়ার। আলটিমেট এটা গিয়ে দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1। আমরা এখানে কি শিখব? আমরা শিখব যে কখনো যদি আমাদের এই ধরনের বর্গের সূত্রে যদি একটা 1 থাকে তাহলে ওই দ্বিতীয় এবং তৃতীয়টাতে ভালো করে খেয়াল করবে। যেমন এখানে আপনি 1 থাকায় b এর অস্তিত্ব স্বাভাবিকভাবে চোখে পড়বে না। অর্থাৎ সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2a প্লাস 1। যদি এখানে x প্লাস 1 থাকতো তাহলে বলতে হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আবার যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1। আমি কেন এই ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আপনি এই সূত্র জানেন, আশা করি এটাও জানেন, বাট এটা স্পেসিফিক ভাবে যে আপনার মেমোরিতে রাখা উচিত সেই ব্যাপারে সতর্ক থাকার জন্যই মূলত আমি কথা বলেছি। তাহলে ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের এই অঙ্কে এখানে y স্কয়ার 2y আছে, তার মানে এখানে আবার একটা 1ও আছে। এইটুকু যদি আমরা সাজিয়ে নিই তাহলে আলটিমেট আমরা একটা সূত্র পাবো, তাই কিনা? অগোছালো আছে কিন্তু আমার y স্কয়ার আছে, 2y আছে, 1 আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখন সাজানো। তার মানে কি? প্রথমে ভেঙে ফেলা, তারপরের কাজ হচ্ছে আমার বিন্যাস করা। কি বলেন তো? তারপরের কাজ হচ্ছে আমাকে বিন্যাস করা। এখন তাহলে আমি এটা বিন্যাস করার ক্ষেত্রে দেখেন তো কি করা যায়। আমি যদি এই জায়গায় মাইনাস কমন নেই তাহলে সবকটা প্লাস হয়ে যাবে, রাইট? তাহলে সবকটা প্লাস হলে তাহলে সিরিয়ালি সাজাই, y স্কয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে আমার যে জিনিসটি ঘটতেছে সেটি হচ্ছে এখানে আমি একটি সূত্র ফেলতে পারতাছি, ফলে আমার একটা বিখ্যাত সূত্র চলে আসতেছে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b। মনে রাখবেন, আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কের মেইন টার্গেট থাকে এটা, যে অঙ্কটাকে ইনিয়ে বিনিয়ে কিভাবে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারে আনতে পারি। এই জায়গায় পৌঁছার জন্য যা যা করা দরকার আমরা ঠিক তাই এই ধরনের অঙ্কে করার চেষ্টা করব। তাহলে আমাদের ওই সূত্রটা এখন যদি ফেলি তাহলে a প্লাস b তারপর a মাইনাস b। এখন a মাইনাস যখন হবে তখন এটি চিহ্ন বদলে যাবে,
তার মানে কি এখানে প্লাস ছিল মাইনাস হলো, এখানে প্লাস এখানে মাইনাস হবে। তার মানে আলটিমেট এটি হচ্ছে মূলত আমার উত্তর, অর্থাৎ সবকটা প্লাস সবকটা মাইনাস। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। এখন দেখেন আমি এই অঙ্কে কি করলাম, প্রথমত আমি এই জিনিসটাকে ভেঙে ফেললাম, তারপর এখান থেকে নতুন ভাবে বিন্যাস করলাম, তারপর আমি 3 নাম্বার স্টেপে চলে গেলাম যেখানে এই সূত্রটা ফেলতে হবে। আর উৎপাদক বিশ্লেষণের অঙ্কের ফার্স্ট টার্গেটটা হচ্ছে এই 3 নাম্বার জায়গাটাতে পৌঁছা। আশা করি বুঝতে পেরেছেন। এই 2 নম্বর অঙ্কে কি বলা আছে, এটি সংখ্যার চ্যাপ্টার থেকে আসছে। এখানে বলা হচ্ছে কোন সংখ্যার সঙ্গে, আপনি কিন্তু সংখ্যাটা জানেন না কোন সংখ্যা, রাইট? ওকে, তাহলে কোন সংখ্যার সঙ্গে এখানে বলা হচ্ছে যে 7 যোগ করে, কত যোগ করে? 7 যোগ করে, আবার যোগফল যেটা আসবে এটা দিয়ে 5 গুণ করতে হবে, আবার গুণফল যেটা আসবে সেটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। আলটিমেট ব্যাপার হচ্ছে এখানে 7 যোগ করতে হবে, এখানে কি 5 গুণ করতে হবে, আর এই গুণফলকে 9 দিয়ে ভাগ করতে হবে। এটা করার পর আবার এখানে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ আলটিমেট 3 বিয়োগ করতে হবে। তারপর ফাইনালি যেটা বলছে, তারপর যে বিয়োগের পরের যে রেজাল্টটা ফাইনালি, সেই রেজাল্টটা হবে মূলত কত? 12। এখন অঙ্কে সংখ্যাটি কত সেটা চাইছে। তাহলে এই টাইপের অঙ্ক আপনি কিভাবে সমাধান করবেন? দেখবেন এই অঙ্কে কয়টা অজানা সংখ্যা? একটা। তাহলে এই অজানার সংখ্যাটা আপনাকে আগে ধরে নিতে হবে। আপনারা গণিতের এই বৈশিষ্ট্যটা ভালোভাবে মাথায় রাখবেন, যখন কোনো অঙ্কে একটা অজানা সংখ্যা থাকে তাহলে সেটা ধরে অঙ্কের সমাধানটা সহজ, এবং আমরা গাণিতিক নিয়মে সেভাবেই আগাবো। তাহলে আমরা যদি ওই সংখ্যাটা ধরি, কত ধরবো? আপনার মতো করে ধরেন, x ধরতে পারেন, y ধরতে পারেন, a ধরতে পারেন, b ধরতে পারেন, m n ইচ্ছা মতো। তবে সাধারণ প্রচলিত ধারণা অনুসারে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা কি? x। সংখ্যাটা কি? x। যদি x হয় তাহলে এবার আমার এই জাতীয় অঙ্কের একটা ট্রিক্স বলি, বেসিক বলি। বেসিকটা হচ্ছে তারা যা যা বলবে তাই করবেন, যা বলবে তাই করবেন, ঠিক আছে? তাই করবেন। এটা হচ্ছে এই ধরনের অঙ্কের মূল বেসিক। আমি আবারও বলছি, তারা যা বলবে তাই করবেন। এখন তারা বলছে এই x এর সাথে 7 যোগ করতে, ওকে আমি 7 যোগ করলাম, ভালো করে খেয়াল করে। এরপর বলছে এটা তখন কি একটা যোগফল দাঁড়ালো, এর সাথে 5 গুণ করতে, তো যেহেতু যোগফল পুরোটা এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম, আমি 5 গুণ করলাম। এরপর বলছে এই গুণফলকে 9 দিয়ে ভাগ করতে, তারপর আমি কি 9 দিয়ে ভাগ করলাম। এরপর বলছে তারা 3 বিয়োগ করতে, তাহলে এই পুরোটা থেকে আমি 3 বিয়োগ করলাম। এরপর তারা এই যে টোটাল ফাইনালি বিয়োগ করার পর যে ফলটা বিয়োগ ফল, সেটা 12 হলো। ব্যাস, আমার কাজ শেষ। এখন যদি আমি এটিকে সমাধান করতে চাই তাহলে কি করব? এটা গুণ করে নেব, এটা ওপাশে নিয়ে নেব। এটা যদি গুণ করি তাহলে 5x 5 7 35, আর নিচে তো 9 রয়েছে, আর এটা ওপাশে গেলে 12 3 কত? 15। ব্যাস, এবার আমি কি করব? এইটা আড়াআড়ি গুণ করে নেব, ঠিক আছে? আড়াআড়ি গুণ করলে আমাদের উপরেরটা নিচে মনে মনে 1 আছে, তাহলে কি 5x প্লাস 35, 9 15 কত? 135। এবার আমরা কি করব? প্লাসটাকে ওপাশে নেব, তাহলে ওপাশে নিলে তাহলে 5x সমান সমান 135 মাইনাস 35 সমান কত থাকে? 100, রাইট? তাহলে 5x সমান যদি 100 থাকে তাহলে x সমান কত? 100 কে আমি যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে আমার দাঁড়াবে কত? 20। তাহলে এই যে 20, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই টাইপের অঙ্কে আমি কি করলাম? এই কাজটা করলাম। কি করলাম? এই কাজটা করলাম। এই কাজটা কি ছিল? যে একটা অজানা সংখ্যা ধরে নেওয়ার পর তারা যা বলবে তাই করবে, ঠিক যা বললো তাই করলাম, ফলে আমরা এই যে একটা শর্ত মতে পেয়ে গেলাম। শর্ত মতেটা কি? এই যে এটা শর্ত মতে। বেশ, সমাধান করলাম, x এর মান চলে আসলো। এখন এই অঙ্কটা চাইলে আপনি এভাবে সমাধান করতে পারেন। যদি একটা সংখ্যায় দেখেন, এখানে অঙ্কের দিকে যদি তাকান, এখানে সংখ্যা অজানা সংখ্যা কয়টা? একটা।
এরকম কোন অঙ্কে যদি দেখেন একটা অজানা সংখ্যা একবারই ব্যবহার হয়েছে, ভালো করে খেয়াল করেন, এখানে কি এক্স আরো আছে? নাই। আমি আবারও বলছি, দারুণ একটা গেম শিখাচ্ছে আপনাদের। যদি একটা অজানা সংখ্যা যদি ওই পুরো সমীকরণে থাকে, অঙ্ক পড়লেই বুঝতে পারবেন যে ওটা আরো একাধিকবার ইউজ হয়েছে কিনা। কথা বুঝতে পারছেন? দেখেন পুরোটা একটা, তাহলে আপনি এই অঙ্কটা এত সমাধান না করে ব্যাক ক্যালকুলেশন করে সমাধান করতে পারেন। কিভাবে, আমি ব্যাপারটা একটু দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, আমাদের এই এখানে সূত্র একটা বেসিক করতে হবে। সেটা হচ্ছে, ধরেন আমরা যোগ বিয়োগ, তাই কিনা, গুণ ভাগ, এইগুলোর উল্টোটা কি হয় এটা একটু মাথায় রাখতে হবে। এটার উল্টোটা কি হয়, যেমন যুগের উল্টো হচ্ছে আমার কি বিয়োগ, বিয়োগের উল্টো হচ্ছে কি যোগ, আবার গুণের উল্টো হচ্ছে ভাগ, ভাগের উল্টো হচ্ছে। এটা কেন বললাম বলেন তো? এটা বলার কারণটা হচ্ছে, আপনি যখন কোনো অঙ্ক করতে যাবেন, এই অঙ্কে যদি যোগ করে সামনে আগান, তাহলে বিয়োগ করে পিছনে আগাতে হবে। অর্থাৎ যেভাবে আগাবেন তার উল্টো কাজ করলে আগের জায়গায় চলে আসবেন। বুঝতে পারছেন কিনা? আমি অঙ্কটা দেখাচ্ছি। ধরেন এখানে একটা অজানা রাশি, এর সাথে আপনি কি করছেন, 7 যোগ করছেন, রাইট? 7 যোগ করছেন, আবার কি করছেন, 5 গুণ করছেন, আবার কি করছেন, 9 ভাগ করছেন, আবার কি করছেন, 3 বিয়োগ করছেন। এই কাজগুলো করার পর আপনার হয়েছে কত, 12। এবার ওখান থেকে আপনি এই যে সংখ্যাটার এখানে আসবেন, তাহলে কিভাবে আসবেন, আগে শেষের সংখ্যাটা লেখেন 12, 3 কি করছেন, বিয়োগ করছেন, তাহলে এবার এটা যোগ করেন। ওকে, তাহলে কত হলো, 15। এবার এর উপরে কি করছেন, আমি আগে এটা একটু চেক করে নিই, ভুল হয়ে গেলে সমস্যা। ওকে, ভাগ আছে। ওকে, তাহলে 9 কি করছেন, ভালো করে খেয়াল করেন, প্রথমত হচ্ছে 12 আসছে, 12 থেকে 3 বিয়োগ করছিলেন, তাহলে আপনি কি করলেন, যোগ করলেন। এরপর দেখেন আপনি 9 কি করছেন, ভাগ করছেন, তাহলে ভাগ যদি করেন, এবার এর উল্টোটা হচ্ছে গুণ করা। 5 9 45 এর 5, তাই কিনা? তাহলে 9 কে 9 আর 4 কত হবে, 135। এরপর এর আগের ধাপে 5 গুণ করেছিলেন, তার উল্টো কি, ভাগ। তাহলে এবার 5 দ্বারা ভাগ করেন, ভাগ করলে 5 দুগুণে 10, 5 7 35। তার আগের ধাপে কি করেছিলেন, আপনি 7 যোগ করেছিলেন, এবার আপনি এখান থেকে 7 বিয়োগ করেন, তাহলে কত হলো, 20। দেখেন এই জায়গা থেকে কিন্তু যাত্রাটা শুরু করেছিলেন, অর্থাৎ উত্তর কত আমার, 20। ক্লিয়ার? তাহলে এটার শর্তটা কি, এই মেথডটা আপনি কখন ব্যাক ক্যালকুলেশন ইউজ করবেন, ঠিক যখন দেখবেন পুরো সমীকরণে এক্স একবারই বসেছে, একাধিকবার না, তাহলে দেখবেন ব্যাক ক্যালকুলেশন করবেন, অসাধারণভাবে অঙ্ক হয়ে যাবে। এটা পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন। মনে রাখবেন, বেসিকের উপর কোনো শক্তি নাই, বেসিকের উপর কোনো কি পাওয়ার নেই। আপনি যত বেশি বেসিকে শক্তিশালী হবেন, অঙ্ক তত কম সময়ে করতে পারবেন। কিন্তু শর্টকাটে গেলে আপনি মাঝে মধ্যে কঠিন অঙ্কগুলো সমাধান করতে পারবেন না, কনফিউজড হয়ে যাবেন। এই কারণে বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এখানে জাস্ট এর মান দেওয়া আছে 3, তাই কিনা? এখানে জাস্ট আমার এ কিউবের মান জানতে চাইছে, তার মানে এর মান যদি 3 হয়, মানটা বসিয়ে দিই, 3 3 9, 3 9 27, তার মানে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা জ্যামিতি থেকে এই অঙ্কটি সমাধান করব। এই অঙ্কে কি বলা আছে, এবিসিডি একটি সামান্তরিক, এই সামান্তরিকে ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো, বিএডি কোণ 100 ডিগ্রি হলে বিসিই কোণ কত। এই ধরনের অঙ্কের মেইন সমস্যাটা কোথায় বলেন তো দেখি। মেইন সমস্যা হচ্ছে যে এখানে আপনি চিত্রটা কিভাবে আঁকবেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কি বলছে যে এটা একটা সামান্তরিক, ওকে, এরপর বলছে ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করবেন। তার মানে আপনার চিত্রটা এমন হবে যেখানে আগে ডি থাকবে, পরে সি থাকবে, তারপর এটা ই পর্যন্ত বর্ধিত করবেন, কারণ এরকম একটা ভূমির কথা সে এখানে বলছে। দেখেন, ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করবেন, এটা যদি হয় তাহলে হয়ে গেল। এখন এরকম যদি আমরা একটু খেয়াল করি, ধরেন এটাই ধরেন, এটা আমাদের একটা
সামান্তরিক। হোয়াট ইজ সামান্তরিক? সামান্তরিক হচ্ছে যার বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল থাকে। বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল থাকে, তাকেই মূলত আমরা সামান্তরিক বলি। এই একই ডেফিনেশন অনুসারে চতুর্ভুজ আমরা একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক এবং বর্গক্ষেত্র একটা সামান্তরিক। বুঝতে পারছেন কিনা? কিন্তু জাত সামান্তরিক কোনটা? এটা। অর্থাৎ এটা একমাত্র যে বিপরীত বাহুদ্বয় সমান ওর সমান্তরাল। তাহলে চতুর্ভুজ, ওর নাম চতুর্ভুজ কেন? কারণ ওর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যে একটা কোণ 90 ডিগ্রি। কথা বলেন। তাহলে বর্গক্ষেত্র কেন বর্গক্ষেত্র? কারণ বর্গক্ষেত্র ওর বাহুগুলো সমান, এই সমান হওয়ার কারণে ওকে আলাদা নামে ডাকা হচ্ছে। যদি এই চরিত্রগুলো চিন্তা না করা হতো তাহলে জ্যামিতিতে সামান্তরিক মানে এই সবকটা একই চেহারা ধরা হতো। ক্লিয়ার? এখন ধরেন আমরা তাহলে এখানে যদি ডিসি নিচে রাখতে চাই, তাহলে আমাকে এটা এই পাশ দিয়ে এদিকে লিখতে পারবেন। আপনি এটা এভাবেও যেতে পারেন, এভাবেও যেতে পারেন, যে কোনো জায়গা থেকে ডান অথবা বামে যেতে পারেন। এখন যদি বি দেখেন, সি ডি, এবার দেখেন তো ডিসি ভূমি কনসেপ্টে আসলো কিনা। খুবই সিম্পল। এবার আমাকে বলছে যে কি করব, এটাকে ই পর্যন্ত আমি বর্ধিত করব। ঠিক আছে, আমি এটা বর্ধিত করলাম, আপনারা ধরে নেবেন যে ঠিকই আছে। ওকে, এখন দেখেন ই পর্যন্ত আমরা বর্ধিত করলাম। ওকে, এখন বলছে যে বিএডি কোণ 100 ডিগ্রি। এই যে দেখেন বিএডি, এই কোণটা হচ্ছে মূলত আমাদের 100 ডিগ্রি। ঠিক আছে, এরপর বলছে বিসিই কোণ, এই কোণটা কত এটা বের করতে হবে, তাই কিনা? এখন দেখেন এটার একটা সহজ একটা সমাধান আছে। সমাধান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে একটা বেসিক আপনি ক্লিয়ার করেন। বেসিক কি? বেসিক হচ্ছে এর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। কি বলছি? যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ক্লিয়ার? তাহলে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে এই যে এটার বিপরীত এটা, তাই কিনা? তাহলে এই কোণটা আমার কত হবে? 100 ডিগ্রি হবে। আরেকটা মজার ব্যাপার আছে, এই বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে যে একটা রেখার উপর আমরা একটা সরলরেখার উপর অঙ্কিত কোণ হচ্ছে মূলত আমাদের কত? 180 ডিগ্রি। যে একটা সরলরেখার উপর অঙ্কিত কোণ কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে একটা সরলরেখা চিন্তা করি, ভালো করে খেয়াল করে, আমরা যদি এই যে এটাকে যদি আমরা একটা সরলরেখা চিন্তা করি, তাই কিনা? তাহলে আপনার কি মনে হয় না এই পুরোটা কোণ সমান সমান 180 ডিগ্রি? তাই পুরোটাই যদি 80 ডিগ্রি হয়, এর ভিতর আমি 100 বাদ দিলাম, তাহলে বাকি আরেকটা থাকে না। যদিও আমার চিত্রটা একটু ওদিকে হালানো হওয়া উচিত ছিল, কারণ এতে করে ওই বাস্তবসম্মত চিত্রটা হয় না। কারণ আমার এটা ছোট হওয়ার কথা ছিল, এটা বড় হওয়ার কথা ছিল, তবে এদিকে যদি টানতাম তাহলে ঠিক ছিল। আপনারা চিত্রের এই ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে অঙ্ক বের হচ্ছে, কিন্তু লজিকের বাস্তবিক জায়গায় চিত্রটা এই পাশে আঁকলে ভালো হতো। কারণ আমার এটা 100, তাহলে এটা 80 হচ্ছে, তার মানে আলটিমেটলি এটা তো চেহারা ছোট হওয়ার কথা। ওকে, তাহলে দেখেন আমাদের এই টোটালটা হচ্ছে 180। তাহলে এর এইটুকু যদি 100 হয়, তাহলে বাকিটুকু আমাদের কে? অবশিষ্টটা। তাহলে 180 ডিগ্রি থেকে, টোটালটা থেকে যদি আমি 100 ডিগ্রি বাদ দেই, তাহলে মূলত আমার থাকতেছে কত? 80 ডিগ্রি। তাহলে এই 80 ডিগ্রি হচ্ছে এখানকার উত্তর। কিন্তু আসলে বাস্তবে চিত্রটা এরকম হলে, এই যে এই পাশে হলে দেখেন চেহারাটা সুন্দর হয়ে যেত। এটাকে ওই যে চিত্রটা ও পাশে ঘুরিয়ে দেওয়ার কথা ছিল তথ্য অনুসারে, যেহেতু দেওয়া হয় না, এটা দিলে এটা 100 আসতো। এই যে দেখেন এটা তখন 80 আসলে আপনার কাছে মানে পছন্দ হতো বা বাস্তবে ঠিক হতো। তো যাও, আপনারা তো বিষয়টা বুঝতেই পেরেছেন। এখন এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এটা উত্তর কত? শুধুমাত্র 80। আশা করি বুঝতে পারছেন। এবার প্রত্যেকটা জিনিস বেসিক স্ট্রং করে গণিত শিখবেন। গণিত কখনো আপনার সাথে কে পাঙ্গা দিতে আসবে না।
কথাটা ক্লিয়ার? এবার লাভ ক্ষতির অঙ্কটি আমরা সমাধান করব। এই লাভ ক্ষতির অঙ্কটিতে একটা চমৎকার বিষয় লুকানো আছে। আমরা এখান থেকে বেশ কয়েকটা বেসিকও শিখবো। প্রথমত এখানে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। প্রথমত বলা হচ্ছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করতেছে, ভালো করে খেয়াল করে, 20 টাকা ক্ষতি হলো এবং শতকরা ক্ষতির হার জানতে চাইছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু বেসিক ক্লিয়ার করা দরকার। যখন আপনি কোনো অঙ্ক, বিশেষ করে লাভ ক্ষতির অঙ্কে যখন আপনি শতকরা হার নির্ণয় করবেন বা লাভ ক্ষতির হার নির্ণয় করবেন টাকা হিসাব করে, এই যে যেমন আমি 380 টাকায় কিনছি, আবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে 20 টাকা ক্ষতি হয়ে গেছে, এখানে টাকার লেনদেন হিসেবে যখন করবেন তখন এই যে শতকরা ক্ষতি, দেখেন এই ব্যাপারগুলো বেসিক ক্লিয়ার করছে। শতকরা ক্ষতি অথবা শতকরা লাভ যাই বের করেন, এই ক্ষেত্রে অবশ্যই এটা ক্রয় মূল্যের উপর বের করতে হয়। কার উপর? ক্রয় মূল্যের উপর বের করতে হয়। অঙ্ক সমাধানের পূর্বে শুধু একটা যে বিষয় বলতে চাচ্ছি, এই অঙ্কে আমার ক্রয় মূল্য লাগবে, সহজ কথা। ওকে, তাহলে দেখেন আমি শতকরা ক্ষতি বের করার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি। ধরেন আপনি শতকরা ক্ষতি বের করতে চাচ্ছেন, তাহলে এটা আপনাকে ক্রয় মূল্যের উপর বের করতে হবে, একটা মৌলিক তথ্য। আরেকটা তো হচ্ছে যদি ক্ষতি বের করতে চান, তাই কিনা, শতকরা ক্ষতি বের করতে গেলে আগে আপনার ক্ষতির পরিমাণটা জানতে হবে, ক্ষতির পরিমাণটা এটা লাগবে, বুঝতে পারছেন কিনা, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আবার যদি শতকরা লাভ বের করতে চান তাহলে আগে লাভের পরিমাণটা জানতে হবে। এই বেসিক যে আপনার লাভ কি, অনেক অঙ্কে দেখবেন যে এই তথ্যগুলো দেওয়া নাই, তখন আপনার জানা থাকলে বুঝতে পারবেন যে শতকরা ক্ষতি বা শতকরা লাভ বের করতে গেলে আপনার এই জিনিসগুলো জানা থাকতে হবে। আশা করি এইটুকু তথ্য দিয়ে শতকরা হারের সমস্ত অঙ্ক সমাধান করতে পারবেন, জাস্ট যদি বেসিকটা আপনার ঠিক থাকে। এখন আসেন আমাদের এই অঙ্কটার সমাধান করব। এখানে বলছে যে 380 টাকায় বিক্রি করছি, তার মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য আর এটা 20 টাকা ক্ষতি। তাহলে ক্ষতির হার শতকরা কত? তাহলে আমার প্রথমত কি লাগবে? ক্রয় মূল্য। এই অঙ্কে অনেক খুঁজেও দেখলাম ক্রয় মূল্য নাই। এখান থেকে আমরা ক্রয় মূল্যটা কেমনে বের করব? আমরা এখানে প্রত্যেকেই যদি খেয়াল করি একটা বিষয় দেখব যে ধরেন প্রত্যেকে এখানে নিজেকে কল্পনা করি, আমি একটা জিনিস কিনছি, মানে ব্যবসা করি, ধরেন কিছু একটা কাঁঠাল 380 টাকায় বাজারে বিক্রি করলাম, বিক্রি করে দেখি আমার 20 টাকা লস। এর মানে কি দাঁড়ালো? 20 টাকা লসটা আপনি কেমনে বুঝলেন বা আমি কেমনে বুঝলাম? কারণ আসলে ওই কাঁঠালটা আমি 400 টাকায় কিনছিলাম। 400 টাকা কেনার কারণে যখন আমি 380 পেলাম, তখন ধরে নিলাম আর 20 টাকা তো আমার আসলেই নাই, তখন ধরে নিচ্ছি এটা ক্ষতি। তার মানে বিক্রয় মূল্যের সাথে যদি আমি ক্ষতি যোগ করি তাহলে আমি কত দিয়ে কিনছিলাম সেটা পাবো, কারণ আমার হাতে আছে 380 আর 20 টাকা তো নাই, আমি তো 400 টাকা ইনভেস্ট করছিলাম। এই কারণে ক্রয় মূল্য বের করার সময় এই বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ওটা আমাদের ক্রয় মূল্য হয়। তাহলে দেখেন আপনি কিন্তু খুব সহজেই প্রথম বেসিকটার কারণে আপনি কিন্তু অঙ্ক কি করতে হবে এটা বুঝতে পারলেন, ক্রয় মূল্য পেয়ে গেলেন। এবার আপনি চাইলে মানে সরাসরি ঐকিক করতে পারেন, ঐকিকও করতে পারেন অথবা ডিরেক্টলিও করতে পারেন। ঐকিক করলে কি হবে যে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, খেয়াল করে দেখেন 400 টাকায় ক্ষতি 20 টাকা, সুতরাং আমার 1 টাকায় ক্ষতি হবে 20/400, এত টাকা। তাহলে শতকরা মানে কি বলেন তো? শতকরা মানে 100। তাহলে আমার 100তে কত ক্ষতি হবে? 100 টাকায়। তাহলে 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে এখানে 400 ইন্টু 100, এত। আমি যদি কাটাকাটি করি তাহলে আলটিমেট এখানে এটি দিয়ে আমি 4 কাটতে পারবো, এটি দিয়ে আমি 5 পারবো। তার মানে আলটিমেট বোঝা যাচ্ছে যে এটি আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে 5%। এখন দেখেন এত বড় ঐকিক করে পরীক্ষার হলে সময় বাঁচাতে পারবেন না।
তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা বেসিক এখানে সেট আপ করতে হবে। বেসিকটা কি দেখেন, বেসিকটা একটু ভালো করে খেয়াল করে, এখানে কাজটা কি করলেন, কাজের ওয়েটা মানে রাস্তাটা আপনাকে এখানে একটু খেয়াল করতে হবে। এই যে 400 টাকায় 20 টাকা ক্ষতি, এটা আপনি কিন্তু এখানেও ব্যাখ্যা করতে পারেন। দেখেন এখানেও ব্যাখ্যা করতে পারেন। আমি কি বলছিলাম, ক্রয় মূল্যের উপর বের করতে হবে। দেখেন ক্রয় মূল্যের উপরই কিন্তু আমরা ক্ষতি বের করছি, শতকরা ক্ষতির হার। এখানে কিন্তু আপনি বেসিকটা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে, এইভাবে পুরো লাইন না লিখে, একই কথা তো, 400 টাকায় ক্ষতি হলো 20 টাকা, তার মানে কি এই টাইপের ভাষা পেলে আপনি খুব সহজেই বলতে পারবেন এটা ক্রয় মূল্য, এটা ক্ষতি, তাই কিনা? ওকে, 400 টাকায় ক্ষতি হলো 20 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে, 100 গুণ। নাম্বার ওয়ান। আরেকটা কৌশল আপনি ব্যবহার করতে পারেন এই বেসিকটাকে ব্যবহার করে। আমি কিন্তু বেসিকটাকে ব্যবহার করে করছি, কোনো সূত্র দিচ্ছি না। আরেকটা কৌশল কিভাবে বের করতে পারেন, আমি কৌশলটা একটু ক্লিয়ার করি। ধরেন এখানে শতকরা ক্ষতি বের করতে হবে। কি করতে হবে, শতকরা ক্ষতি। আমি কিন্তু একটু আগে আপনাদের বলেছি যে শতকরা ক্ষতি বের করবেন আগে ক্ষতির পরিমাণ জানতে হবে, শতকরা লাভ বের করবেন আগে লাভের পরিমাণটা জানতে হবে। এর মানে এই কারণেই বলছিলাম, এই যে দেখেন আপনি যখন শতকরা ক্ষতি বের করবেন, জাস্ট ক্ষতিটা উপরে থাকবে, ক্রয় মূল্যটা নিচে থাকবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমার ক্ষতি ছিল 20 টাকা, তার মানে যদি আমি শতকরা লাভ বের করতাম, তাহলে আমার কি হতো, আমার এই লাভটা উপরে থাকতো, নিচে ক্রয় মূল্য থাকতো। কারণ আমি কি বলছি, লাভ ক্ষতি দুটোই ক্রয় মূল্যের উপর হবে। এই যে দেখেন, তাহলে 400 টাকায় এত, এটা কি একটা ভগ্নাংশ দাঁড়ালো না? দাঁড়ালো কি? আরেকটা বেসিক এখানে মনে রাখেন, যে বেসিক গুলো আপনার অঙ্কটাকে শক্তিশালী করবে। যে কোনো ভগ্নাংশকে যদি 100 দ্বারা গুণ করেন, সেটা সমান সমান শতকরা হয়ে যায়। দেখেন এই যে একটা বেসিক, এই বেসিকটা তো অনেক শক্তিশালী একটা বেসিক। কি বলছি, যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে এটা শতকরা হয়, তাহলে শতকরা যদি হয়, আমাদের তো এটা উপরে এটা একটা ভগ্নাংশ, তাহলে একে শতকরায় রূপান্তর করতে চাচ্ছি, 100 গুণ, তার মানে কত, 5%। নাম্বার ওয়ান, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, শতকরা হার মানেই হচ্ছে একটা পার্সেন্টেজ আছে, এটা মানেই হচ্ছে আমার 100 কিন্তু এখানে এটার মিনিং বসানো যাবে না, কারণ আমরা এটা ঐকিক করে আসছি যে 100 টাকায় কত হয়, তার মানে ডিরেক্টলি 100 গুণ হবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছিল আমাদের দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, আর তৃতীয় লাইন শতকরা মানে কি, তৃতীয় লাইনে 100, যার কারণে শতকরা মানে আমার 100 দ্বারা গুণ। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন এখানে কয়টা বিষয় মাথায় রাখলাম। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি বেসিক থেকে করতে পারেন। তথ্য দেওয়া আছে যে ক্রয় মূল্য 400 হলে ক্ষতি কত, যেহেতু শতকরা ক্ষতি পারবেন, ক্ষতি উপরে, তাহলে শতকরায় কত, 100 গুণ। এটা ঐকিকের 3 নম্বর লাইন 100। আরেকটা ব্যাপারে আপনি নরমালি বুঝতে পারেন যে যদি শতকরা ক্ষতি চাই, ক্ষতিটা উপরে বসাবেন, ক্রয় মূল্য নিচে, আর এটা ভগ্নাংশ হলো, ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে এটা শতকরা ক্ষতি হয়ে গেল। দেখেন এই যে আমি বেসিক গুলো বললাম, আপনার ফিলটা কি হচ্ছে, একটু ভিন্ন রকম মনে হচ্ছে না? গণিতের প্রত্যেকটা জায়গায় কিছু কোর জায়গা আছে, এগুলোর উপর আপনার আধিপত্য থাকা মানেই হচ্ছে আপনি গণিতে বস। এটাকে গণিতের বেসিক বলে। এই বেসিকটা আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই মুহূর্তে ভগ্নাংশের একটা অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। দেখেন বলা হচ্ছে কোন সম্পত্তির হাফ অংশের মূল্য হচ্ছে 1600 টাকা, 16,000 টাকা। ওই সম্পত্তির 8-এর 1 অংশের যে মূল্য আছে এর 4 গুণ কত। কথাটা ক্লিয়ার? এটাকে আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে একে ঐকিক করতে পারেন, ঐকিক করেও এর সহজ একটা সমাধান আপনি বের করতে পারেন। বলেন তো কিভাবে? এই যে আমি বললাম যে একটা সম্পত্তির হাফ অংশের মূল্য, খেয়াল করে দেখেন, হাফ অংশের মূল্য কত, 16,000, তাই কিনা, এত টাকা, তাই কিনা? ভালো করে খেয়াল করেন। তাহলে সম্পূর্ণ অংশের মূল্য কত? আমরা এই ধরনের অঙ্কে জানি যে প্রথম ভগ্নাংশ, বেসিক ক্লিয়ার করে, প্রথম ভগ্নাংশ উল্টে যায়, প্রথম লাইনের প্রথম ভগ্নাংশ কি হয়, উল্টে যায়। প্রথম ভগ্নাংশ
উল্টে যায়। ভালো করে খেয়াল করেন, প্রথম ভগ্নাংশ আমার উল্টে যায়। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ উল্টে যদি যায় 16,000 হবে, তাই না? 16,000-এর সাথে উপরে 2 নিচে 1, দেখেন ভগ্নাংশটা উল্টে গেল কিনা। ওকে, তারপর দ্বিতীয় যে ভগ্নাংশ থাকে, এই দ্বিতীয় ভগ্নাংশ গিয়ে হুবহু গুণ হয়। দ্বিতীয় ভগ্নাংশ হুবহু কি হয়? গুণ হয়। ভালো করে বুঝেন, দ্বিতীয় ভগ্নাংশ হুবহু গুণ হয়। তাহলে এই যে আমার পরের ভগ্নাংশটা বলছে 8-এর 1 অংশ, এত অংশের মূল্য, তাহলে এটা আমার হুবহু কি হবে? আমার গুণ হবে। এখন এটা দেখেন, এটা কিন্তু আমি উপরে নিচে লিখলাম না, আমি ডিরেক্টলি লিখেছি। তাহলে হুবহু গুণ হলে একদম লব হর যেভাবে ছিল সেভাবে গিয়ে গুণ হবে। তাহলে দেখেন আমার অঙ্কটা কি গিয়ে কি দাঁড়ায়? অঙ্কটা দাঁড়ায় এই 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমার 2000, তাহলে 2000 আমাদের হবে 4000। এই যে 4000 টাকা, এরপর আপনাকে বলতেছে এটার 4 গুণ কত, তাহলে আপনি কি বের করতে পারবেন না? সুতরাং 4 গুণ সমান 4 গুণ হবে, 4 গুণ সমান 4000-কে 4 দিয়ে গুণ করবেন 16,000 হবে। বুঝতে পারছেন কিনা? এই 16,000 টাকা খুবই সিম্পল। তার মানে আপনি একদম ঐকিক নিয়মে এটা সমাধান করতে পারেন। আমরা ঐকিক কেন করি? ঐকিক করি এই কারণেই যাতে আমার ভগ্নাংশের সমাধান করতে পারি, আমি শতকরার সমাধান করতে পারি, আমি লাভ ক্ষতির সমাধান করতে পারি, সুদ কষার সমাধান করতে পারি। গণিতের সব জায়গায় একে ব্যবহার করা হয়, এই কারণে আমরা ঐকিক ব্যবহার করেও এর সমাধান করলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট দুর্বলদের জন্য, যে ভগ্নাংশের ঐকিক করতে হলে প্রথম ভগ্নাংশটা উল্টে যায়। এই যে দেখেন, হর লবে চলে গেছে, লবটা হরে চলে গেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে হুবহু লব গিয়ে লবের জায়গায় আছে, হর গিয়ে হরের সাথে আছে, হুবহু গিয়ে গুণ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটা হুবহু গুণ হয়। এই বেসিকটা একটু মাথায় রাখবেন, কাজে দেবে। এখন আসেন এই অঙ্কটাকে আপনি আর কিভাবে সমাধান করতে পারেন। আর সমাধানের সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকেই ঐকিকটা পরীক্ষা হলে দ্রুত করে ফেলতে পারে। যে হাফ সমান যদি 16,000 হয়, তাহলে সম্পূর্ণ অংশ সমান কত হবে? এটা উপরে যাবে, তাই কিনা? আসলে 1 থাকলে সরাসরি গুণ করে ফেলাই ভালো। আর যদি আমার এখানে কি 1/8 হয়, তাহলে কত হবে? 16,000 ইন্টু 2 1 1 ইন্টু 8, ব্যাস হয়ে গেল। তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 4000। ক্লিয়ার? এরপর 4 গুণ হবে কত? 16,000 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমাদের উত্তর হবে কি? খ নাম্বার। বেসিক বুঝে সমাধান করেন, দেখবেন খুব সহজ হয়ে গেছে। আমরা এবার এই একটি ভগ্নাংশকে সুন্দর করে ভাঙাবো। এই ভগ্নাংশটা মূলত শতকরা। দেখেন, শতকরার একটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে, এটার সমান আরেকটা ভগ্নাংশ জানতে চাইছে। আরেকটা ভগ্নাংশ মানে কি? এটা শতকরার একটা হার। এই শতকরার হারের চেহারাটা ভগ্নাংশ, কিন্তু এটা ভগ্নাংশ বলতে আমরা সাধারণ ভগ্নাংশকে বোঝাচ্ছি না, কারণ এটা শতকরা আকারে আছে। একে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। এটা যদি কখনোই কোনো ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয়, তখন একটা বেসিক আছে। বেসিকটা কি? তখন একটা বেসিক হচ্ছে আপনি ওটার যে পার্সেন্টেজটা আছে ওটার সমান আপনাকে একটা ভগ্নাংশ ইউজ করতে হবে। কেন? কারণ এই পার্সেন্টেজটাই হচ্ছে মূলত, এর মানে হচ্ছে জিনিসটা একটা ভগ্নাংশ। 100 ভাগের 1 ভাগ জিনিসকে শতকরা বলা হয়, শতকরা হার বলা হয়। কথাটা ক্লিয়ার? এই কারণে এটি যে ভগ্নাংশের একটা অংশ, এটা ভাঙালেই বুঝতে পারবে। তার মানে এটা ভাঙালেই অঙ্ক হয়ে গেল, কারণ তখন আর ওটা শতকরা থাকলো না, ওটা হয়ে গেল কি? ভগ্নাংশ। তাহলে একইভাবে দেখেন, এখানে আমার 12 দুগুণে 24, উপরে 1 25, তাহলে 25/2% দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে এটাকে ভগ্নাংশ রূপান্তর করলে শতকরাটা ভগ্নাংশে চলে যাবে। তাহলে 25/2 এটা হচ্ছে 1/100। ভালো করে খেয়াল করেন। এবার আমাদের এই জায়গায় যদি কাটাকাটি করি, খুব সুন্দরভাবে এটা 4 বার হচ্ছে, তাহলে 1/8 এটা হচ্ছে আমাদের উত্তর, যেটিকে একটি সাধারণ ভগ্নাংশ। দেখেন এই যে এটা হচ্ছে আমার খ নাম্বারটা উত্তর। তাহলে আমরা কি বুঝতে পেলাম? আমরা বুঝতে পেলাম যে এই যে শতকরা যদি কোনো হারটাকে
আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে ওই হারটাকে 1/100 আগে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ব্যাস এইটুকু করলেই ক্যালকুলেশন করবেন, অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের পর্বে এ পর্যন্তই থাকলো, কারণ এই প্রশ্নে আমাদের মূলত 7টা অঙ্ক ছিল। আমরা 7টা অঙ্কই সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছেন। পর্বগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে আমি আপনাদের বেসিক নিয়ে অনেক দূর সাপোর্ট দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।